টোন করলাম আর কি। সো আমাদের জুডিশিয়ারির বিষয়টা বা আমাদের অনেকগুলা ম্যাটার এখন এমন সিচুয়েশন করে ফেলছে যে আলটিমেটলি আপনার এইভাবে না পড়লে আপনাদের হবে না। মানে এভাবেই কনস্টিটিউশনটাকে নিজেকে আপনি প্রস্তুত করতে হবে কনস্টিটিউশনের জন্য, একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখন যারা নতুন শুরু করছে তাদেরই বা কি দোষ? তারা তো আর আসলে এগুলা মানে জেনে শুনে ইয়ে করে নাই। সেক্ষেত্রে আপনার এতটুকু বুঝতে হবে যে আপনার তাইলে এই জায়গাটাতে ঘাটতি রয়ে গেছে, আপনার এই ঘাটতিগুলো পূরণ করতে হবে। আর ঘাটতিগুলো পূরণ বলতে আমরা এখন ক্লাস নিব, আপনি দেখেন এখন যেমন আজকে ক্লাসটা নিব, আজকে ক্লাসটাতে হচ্ছে অল্প সময় আর অল্প টপিক, একটা 1 ঘন্টার সেশন নিয়ে আমরা হচ্ছে অল্প কিছু টপিক পড়বো, ওইটা নিয়ে আমাদের ডিটেল খুঁটিনাটি অনেক কিছু দেখবো। তখন হচ্ছে আমাদের অনেকগুলো বিষয় একদম ইজি হয়ে যাবে, অনেকগুলো বিষয় একদম ইজি হয়ে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কালকে এই সেম টাইমটাতে পুরো কনস্টিটিউশনটা সম্পর্কে আমাদের যত রিসেন্ট ইস্যু দিয়ে সবকিছু দিয়ে আমাদের বেসিক স্ট্রাকচার থেকে ধরে সবকিছু দিয়ে আমাদের ওভারভিউ করা লাগছে, যেটা আসলে আমাদের জন্য এই অল্প সময়ের টাফ ছিল। তো এই জায়গাটাতে আপনাদের অনেক সময় গিয়ে একটু বুঝতে প্রবলেম হইতেই পারে। সো আপনারা এই জায়গাটা একটু মানে নিজের মতো করে নিবেন। আর আমি এখন হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে আমি বেসিক যে ইয়াটা মানে আমাদের কনস্টিটিউশনটা, আমাদের বেসিক কনস্টিটিউশন থেকে আমি প্রিএম্বলটা পড়াবো। প্রিএম্বলটা পড়ানোর পরে এই রিলেটেড মামলা, এই রিলেটেড ব্যাখ্যা, এই রিলেটেড আমাদের যে প্রশ্নগুলো আসে, এই রিলেটেড যে যে জায়গাগুলো প্রিএম্বল, বেসিক স্ট্রাকচার, আর্টিকেল 1 মানে আমাদের হচ্ছে 2, 7 রাষ্ট্রধর্ম, এই জায়গাগুলা যা যা আমরা আলোচনা করেছি তা তো করেছি, যেগুলো করি নাই সেই বিষয়গুলো সহকারে আমরা আলোচনা শুরু করবো। আমি আশা করি আপনারা পিডিএফটা দেখতেছেন। স্ক্রিন কি মানে স্ক্রিন শো হয়েছে? স্ক্রিন কি শো হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, আমি জাস্ট বেসিক পয়েন্টটা আপনাদের আলোচনা করে নিই। বেসিক পয়েন্টটা আলোচনা করা শেষ হইলে আমি হচ্ছে আপনাদের অনেকগুলা বিষয় নিয়ে কথা বলবো এখানে। সো আমি প্রথমেই যে জিনিসটা দেখবো আমাদের সংবিধানের প্রস্তাবনা, আমাদের সংবিধানের প্রস্তাবনা। তো সংবিধানের প্রস্তাবনাটা আমি একটু পড়বো এবং পড়ার পরে আমি এইখানে আমাদের কোন কোন বিষয়গুলা গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আমি একটু দেখাবো। দেখেন, আমরা বাংলাদেশের জনগণ, আমরা বাংলাদেশের জনগণ 1971 সালের 71 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। আচ্ছা, আমার মেসেজ আসতেছে বারবার, একটু ঝামেলা হচ্ছে। আমি মেসেজের জায়গাগুলো একটু ইয়ে করতেছি। হ্যাঁ, দেখেন, এখানে মজার কিছু বিষয় আছে। আমাদের যে ঐতিহাসিক সংগ্রাম যে শব্দটা, এই শব্দটা এখানে খুব গুরুত্বপূর্ণ। ঐতিহাসিক সংগ্রাম বলতে কি বোঝায়? ঐতিহাসিক সংগ্রাম বলতে সেই আমাদের 52 থেকে আপনাদের হচ্ছে 71 পর্যন্ত যে বিষয়গুলা, সেই সংগ্রামের মাধ্যমে আমরা হচ্ছে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। এটা মানে একটা সময় সংশোধন করে এখানে যুদ্ধ অ্যাড করা হয়েছিল। যদি যুদ্ধ বলা হয় তাহলে শুধুমাত্র 71 সালের যুদ্ধটাকে বোঝাবে, কিন্তু যদি ঐতিহাসিক সংগ্রাম মানে বলা হয় তাহলে সেই 52 থেকে বা 47 থেকে যদি ধরেন একদম 71 পর্যন্ত আমাদের স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠন করার জন্য যে একটা ইয়া চলতেছিল, আন্দোলন, যুদ্ধ, মানে সংগ্রাম বলেন, প্রতিটা বিষয়, এই সবগুলা বিষয় হচ্ছে আপনার ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে গঠন করা হয়েছে। তো বেসিক পয়েন্ট হচ্ছে আমরা বাংলাদেশের জনগণ 1971 খ্রিস্টাব্দের মার্চ মাসের 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছে। সো এইখানে যে মূল পয়েন্ট হচ্ছে ঐতিহাসিক সংগ্রাম শব্দটা। তারপরে আমি একটা বিষয় দেখাবো,
আমরা যদি একটু চাই লিখতেও পারি, পাশে লিখে রাখতে পারি, আমাদের সংবিধানের মূলনীতি কি আর রাষ্ট্র পরিচালনার মূলনীতির মধ্যে পার্থক্য কি? সংবিধানের মূলনীতি হচ্ছে চারটা। সংবিধানের মূলনীতি হচ্ছে চারটা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এগুলো হচ্ছে সংবিধানের মূলনীতি। এগুলো হচ্ছে সংবিধানের মূলনীতি। আর আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে যে একদম 8 থেকে 9 থেকে শুরু হয়েছে 25 পর্যন্ত, সবগুলো হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আর সংবিধানের মূলনীতি হচ্ছে চারটা: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। আর এই যে সংবিধানের চারটা মূলনীতি হবে, মানে এই চারটা মূলনীতির উপর ভিত্তি করে আমাদের মানে এই মহান আদর্শগুলোর উপর ভিত্তি করে আমাদের বীর জনগণ জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ করেছিল। আমাদের মানে জাতীয় বীরগণ মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ করেছিল কোন মূলনীতির উপর বা কোন নীতির উপর বেস করে? মানে তারা আমাদের দেশের যুদ্ধের জন্য যুদ্ধ করছিল কিসের জন্য? জাতীয়তাবাদ। আমাদের একটা আলাদা জাতিসত্তা থাকবে, আমাদের একটা আলাদা পরিচয় থাকবে, বাঙালি জাতীয়তাবাদ। সমাজতন্ত্র থাকবে, আমরা শোষণ মুক্ত সমাজ গঠন করব। গণতন্ত্র থাকবে, যেখানে সকলের ভোটের অধিকার এবং সকলের মানে পার্টিসিপেশন থাকবে, সবকিছুতে জনগণের প্রতিনিধিত্ব থাকবে। ধর্মনিরপেক্ষতা, এগুলো হচ্ছে সংবিধানের মূলনীতি, এবং এগুলার এই আদর্শগুলোকে বেস করেই জনগণ আমাদের মানে ইয়াতে নামছিল, যুদ্ধতে নামছিল। তো আমি মূল পয়েন্ট গুলো এগুলো দ্রুত ফোকাস করে যাচ্ছি, এখানে আমি টাইম নষ্ট করতেছি না, আমাদের ইম্পর্টেন্ট অনেক জায়গা আছে, কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় আছে। আমরা আরো অঙ্গীকার করিতেছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হবে। এর মানে একটা বিষয় খেয়াল করেন, আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, মানে এখানে গণতন্ত্রের বিষয়টাকে বলা হয়েছে, যে গণতন্ত্র এস্টাবলিশ করতে হবে। তারপর হচ্ছে আইনের শাসন এস্টাবলিশ করতে হবে, মৌলিক মানবাধিকার এস্টাবলিশ করতে হবে। তারপরে হচ্ছে রাজনৈতিক সাম্য, স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক সুবিচার, অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুবিচার, সামাজিক সাম্য, সামাজিক স্বাধীনতা, সামাজিক সুবিচার, এই জিনিসগুলো নিশ্চিত করতে হবে। আপনার এই তিনটা পয়েন্টকে তিন ভাবে মডিফাইড করতে হবে। তো এই কিভাবে করবেন এখানে লিখে দিচ্ছি: রাজনৈতিক সাম্য, রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক সুবিচার; অর্থনৈতিক সাম্য, অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক সুবিচার; সামাজিক সাম্য, সামাজিক স্বাধীনতা, সামাজিক সুবিচার। এই যে জায়গাগুলো আমাদের নিশ্চিত করতে হবে, এগুলোর আলাদা আলাদা অনেক মিনিং আছে, আমরা যদি পড়তে চাই অনেক পড়তে হবে। রাজনৈতিক সাম্য কি, রাজনৈতিক স্বাধীনতা কি, রাজনৈতিক সুবিচার কি, এই জিনিসগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা মিনিং আছে। সো আমরা যে জিনিসটা বলছি যে আমাদের রাষ্ট্রের অন্যতম মূল লক্ষ্য হবে গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা, আর একটা হচ্ছে আইনের শাসন, মৌলিক মানবাধিকার, এবং এই পয়েন্টগুলা। ওকে, আমরা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমরা যাতে স্বাধীন সত্তায় সমৃদ্ধ লাভ করতে পারি এবং মানব জাতির প্রগতিশীল আশা আকাঙ্ক্ষার সহিত সংগতি রক্ষা করিয়া আমাদের শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে পূর্ণ ভূমিকা পালন করতে পারি, সেজন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা, ইহার রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এরপর আমাদের সংবিধান কত তারিখ প্রণয়ন করা হয়েছে সে বিষয়টা নিয়ে একটা বলা হয়েছে যে 1379 বঙ্গাব্দের কার্তিক মাসের 18 তারিখ। তারপরে ইংলিশ যেটা দেওয়া আছে। এখন আমি এখানে একটা বিষয় নিয়ে কথা বলবো। এবার 13 বিজিএসে আর 14 বিজিএসে একটা প্রশ্ন আসছে যে সংবিধানের মধ্যে যে বিষয়গুলো আছে সেইগুলা বা সংবিধানের প্রিএম্বলের বিধানগুলা কিভাবে আমাদের সংবিধানে পরিস্ফুটিত হয়েছে বা রিফ্লেক্ট হয়েছে। সংবিধানের যে যে বিধানগুলো আছে আপনারা জাস্ট একটু খেয়াল করেন, আমি পয়েন্টটা এই জিনিসটা পড়ানোর জন্য আমি শুধুমাত্র পুরাটা পড়লাম। সংবিধানের কোন কোন বিষয়গুলা বা প্রস্তাবনার কোন কোন বিষয়গুলা আমাদের সংবিধানে রিফ্লেক্ট হয়েছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এবং এই প্রশ্নটা এবার আসছিল। আমি একটু মিউট করে রাখি আপনাদের, আপনারা মাইক অন করে ফেলবেন নয়তো। আমি আপাতত, আপনারা কেউ যদি মিউট করতে চান আপনারা এখন আনমিউট করতে পারবেন না, মানে আমি মিউট করে দিচ্ছি। আর আপনাদের কার কোনো প্রয়োজন হলে আমাকে ইয়াতে মেসেজ করবেন, মেসেজ করলে আমি হচ্ছে আপনাদের ইয়ে করে দিব না। আর আমি একটা সময় দিব, একটু পরে আমি ক্লাসটা একটা সেশন নেওয়ার পরে আপনাদের হচ্ছে আমি সুযোগ দিব, আপনারা প্রশ্ন করেন, সমস্যা নাই। একটা বিষয় এখানে খেয়াল করেন,
সংবিধানের প্রিএম্বলের কোন কোন বিষয়গুলো আমাদের হচ্ছে পুরো সংবিধানে রিফ্লেক্ট করেছে, মজার বিষয়। দেখেন আমরা প্রথমে যদি দেখি মহান আদর্শগুলা, কোন কোন মহান আদর্শগুলা? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। সংবিধানের এই মূলনীতিগুলো আমাদের সংবিধানে রিফ্লেক্ট হয়েছে কিভাবে? জাতীয়তাবাদ আর্টিকেল 9, সমাজতন্ত্র 10, গণতন্ত্র 11, ধর্মনিরপেক্ষতা 12। এভাবে হচ্ছে আপনার এগুলা চারটা হচ্ছে আমাদের সংবিধানে রিফ্লেক্ট হয়েছে। তারপর রাষ্ট্রের অন্যতম মূল হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা। তো সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা এটা একটা আলাদা আর্টিকেল আছে। আবার এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে, এটা আর্টিকেল 12-এ বলা আছে, আর্টিকেল 12-এ বলা আছে। সুতরাং এই অংশটা হচ্ছে আপনার সংবিধানে রিফ্লেক্ট হয়েছে। আইনের শাসন, সকল নাগরিকের জন্য আইনের শাসন। এখন হোয়াট ইজ রুল অফ ল, এই জিনিসটা যদি বুঝতে চান তাহলে আমরা শুধুমাত্র, আমরা যদি এখন একটা কথা বলা হয় যে একটা আর্টিকেলের নাম বলেন যে আর্টিকেলটা দিয়ে আমরা রুল অফ ল এক্সপ্লেইন করব। রুল অফ ল অনেক বড় বিষয়, যেটাতে হচ্ছে মানে আমাদের সংবিধানে অনেক আর্টিকেল আমরা ব্যাখ্যায় নিয়ে আসতে পারি, অনেক কিছু আনতে পারি, আমাদের অনেক মামলা আনতে পারি, অনেক মানে বিষয়গুলো ব্যাখ্যা আনতে পারি। কিন্তু রুল অফ ল যদি বলতে হয়, আমাদের একটা আর্টিকেলের নাম যদি বলতে হয়, সে আর্টিকেলের নাম কি? রুল অফ লর সে আর্টিকেলটার নাম কি? সে আর্টিকেলটার নাম হচ্ছে 31, ইকুয়াল প্রোটেকশন বিফোর ল। তো এই যে আপনি হচ্ছে আইনের কাছে আপনি হচ্ছে সমান, প্রত্যেক নাগরিক আইনের দ্বারা এবং শুধুমাত্র আইনের দ্বারা, কি পরিমাণ প্রেসার দেওয়া হয়েছে এই জায়গাতে, ট্রিয়েটেড হবে, ট্রিয়েটেড। এখানে শব্দটা দারুণ, বলে নাই যে আইনের দ্বারা শাসিত হবে, আইনের দ্বারা এই হবে সে হবে, বলছে ট্রিয়েটেড হবে, মানে তাকে আইন অনুযায়ী ট্রিট করতে হবে। ট্রিয়েটেড আসলে আমরা শাব্দিক করতে করতে পারলে করতে পারছি, কিন্তু এভাবে আমাদের আসলে এই ট্রিট শব্দটাকে ব্যাখ্যা দেওয়া যাবে না। ট্রিয়েটেড মানে আপনার বাড়িতে একটা মেহমান আসলে আপনি কিভাবে ট্রিয়েটেড করবেন? এই সংবিধানের মালিক, এই সংবিধানের মালিক, এই দেশের মালিক কে? জনগণ। এই জনগণকে আপনি কিভাবে আপ্যায়ন করবেন বা কিভাবে দেখবেন, সেই শব্দটাকে বলা হয় ট্রিয়েটেড। আপনি এই জায়গাতে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তিকে আপনি আইনের দ্বারা এবং শুধুমাত্র আইনের দ্বারা কিভাবে ট্রিটেড করবেন, সেটা আর্টিকেল 31-এ বলা আছে। আর এই 31-ই হচ্ছে আমাদের রুল অফ লর, মূলত রুল অফ লর বিধান। ওকে, তারপরে আমরা যদি দেখি মৌলিক মানবাধিকার, মৌলিক মানবাধিকার, মানবাধিকার আর মৌলিক মানবাধিকারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, মানবাধিকার আর মৌলিক মানবাধিকারের মধ্যে পার্থক্য কি? তো মানবাধিকারটা হচ্ছে বেসিক্যালি আমি বলি হিউম্যান রাইটস, যে বিষয়গুলো বলা আছে। হ্যাঁ, তো হিউম্যান রাইটস হচ্ছে মানবাধিকার। এখন ব্যাপার হচ্ছে মৌলিক মানবাধিকার বলতে আমাদের অ্যাকর্ডিং টু ইকরাম স্যার, সংবিধান বিশেষজ্ঞ ইকরাম স্যার, ওনার মতে মৌলিক মানবাধিকার হচ্ছে আমাদের মানে ওয়ার্ল্ডে আইসিসিপিআর, আইসিএসইআর, তারপর হচ্ছে ইউডিএইচআর, এরকম যত হিউম্যান রাইটস এর যে কনভেনশন বা ইয়াগুলো আছে, এইগুলাতে যত মানবাধিকার আছে সবগুলাকে বলা হয় মৌলিক মানবাধিকার। সো এটাও আমাদের সংবিধানে ফান্ডামেন্টাল স্টেট পলিসি বা রাইটস যেগুলো আছে সেগুলোর মধ্যে রিফ্লেক্ট হয়েছে। সুতরাং মৌলিক মানবাধিকারও আমাদের সংবিধানে রিফ্লেক্ট হয়েছে। তারপরে যেটা আপনি পাবেন যে রাজনৈতিক সাম্য, স্বাধীনতা, সুবিচার, রাইট টু অ্যাসোসিয়েশন, আর্টিকেল 38 রিফ্লেক্ট হয়েছে। অর্থনৈতিক আপনার আর্টিকেল 31, 42, সম্পত্তির অধিকার আর্টিকেল 13 আপনার হচ্ছে সম্পত্তি অর্জনের অধিকার, মালিকানা নীতি, আপনার 3 ধরনের মালিকানা নীতি আছে। তারপর হচ্ছে সম্পত্তি অর্জনের অধিকার, আর্টিকেল 42। এই যে আপনার অর্থনৈতিক স্বাধীনতা, সুবিচার, তারপর চাকরি, আপনার হচ্ছে অকুপেশন এবং প্রফেশনের যে স্বাধীনতা, এগুলো হচ্ছে অর্থনৈতিক। সুতরাং এখানে অর্থনৈতিক সাম্য, স্বাধীনতা, সুবিচার যেটা আছে, এটাও আমাদের সংবিধানে রিফ্লেক্ট হয়েছে। সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার, এগুলো হচ্ছে আপনি যদি মানে ইন্টারপ্রিটেশন দিতে থাকেন তাহলে আসছে। তারপরে লাস্ট আরেকটা পয়েন্ট দেখাই, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা ক্ষেত্রে মানে পূর্ণ ভূমিকা পালন করবে। এই যে আন্তর্জাতিক শান্তি সহযোগিতার ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের ফরেন পলিসির আর্টিকেল, আর্টিকেল 25, যেখানে বলা আছে যে আমাদের ফরেন পলিসি বা বিদেশের সাথে বা অন্য একটা দেশের সাথে আমাদের ইন্টারেকশন বা সম্পর্ক সেটা কেমন হবে, এই যে ডিটারমাইন করার যে একটা আর্টিকেল,
সেটাকে বলা হয় আন্তর্জাতিক শান্তি সহযোগিতার ক্ষেত্রে। সুতরাং এই যে পয়েন্টটা, এটা আর্টিকেল 25 কে রিফ্লেক্ট করতেছে। দেখেন আস্তে আস্তে কিভাবে সংবিধান মানে প্রিএমবল আমাদের সংবিধানে কিভাবে রিফ্লেক্ট হয়েছে। এই যে এবার 14 এর প্রশ্নটা আসছে, এই প্রশ্নটার সলিউশন এভাবে আপনাকে করতে হবে। তারপরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যাইতেছি, যে জায়গাটা হচ্ছে আমাদের সংবিধানের প্রচুর বিষয় ব্যাখ্যা করার জন্য লাগে। এই জায়গাটা আপনার একটু মন দিয়ে দেখবেন, মন দিয়ে দেখলে তো খুব বেশি ক্ষতি হবে না, একটু দেখেন। সেই দেখেন, কোনো ভূমিকা পালন করতে পারি বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ। বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ মানে বাংলাদেশের জনগণ চাই এবং সেটার রিফ্লেকশন স্বরূপ এই সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা। মানে আমাদের সংবিধানের প্রাধান্যকে অক্ষুণ্ণ রাখা, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন। এখন আপনি বলেন সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন আমাদের আর্টিকেল কোন কোন জায়গাতে রিফ্লেক্ট হয়েছে? আপনারা চাইলে কেউ আনমিউট করে বলতে পারেন। আপনারা কয়েকজন অনেকে কয়েকটা বলবেন আমি জানি, আমি চাই যে আপনারা সুন্দর করে যদি বলতে পারেন তাহলে আমি অনেক খুশি হব। দেখেন এখানে দেওয়া আছে আর্টিকেল 7 ওই 1 টু 1 যাইতেছি না, আর্টিকেল 7 বলা আছে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ সংবিধানের প্রাধান্য। এখন সংবিধানের প্রাধান্য কোথায় আছে? 7 আছে, আর্টিকেল 26 আছে, আর্টিকেল 44 আছে, আর্টিকেল 102 তে আছে। এছাড়াও এগুলো হচ্ছে সংবিধানের প্রাধান্য আমাদের দেশে, তাইলে কনস্টিটিউশনাল সুপ্রিমেসি এই আর্টিকেল গুলোর মাধ্যমে এস্টাবলিশড হয়েছে। এছাড়াও যদি আমরা কেস আনি, আমরা কিন্তু এখনো কেসের জায়গা বাকি আছে। আমরা যেহেতু কনস্টিটিউশনাল সুপ্রিমেসি নিয়ে আলাদা পড়াশোনা করব বা কনস্টিটিউশনাল সুপ্রিমেসি নিয়ে আমরা কেস দিয়ে বিভিন্ন বিষয় দিয়ে ব্যাখ্যা করব, সুতরাং আমি আপাতত ওই কেস টেসে যাচ্ছি না, আমি আজকে বেসিক কনস্টিটিউশনের ভিতরেই আপনাদের রাখতেছি। সংবিধানের প্রাধান্য খেয়াল করেন, এর মানে আর্টিকেল 7, সরি প্রথমেই আনবে আপনারা আনবেন প্রিএমবল। এই যে প্রিএমবলের কনস্টিটিউশনের ইয়ার কথা বলছে, সুপ্রিমেসির কথা বলছে। তারপরে আনবেন আর্টিকেল 7, যেখানে বলা হয়েছে যে মানে আর্টিকেল 7 কি বলা আছে একটু আমরা, যেহেতু সংবিধান আছে আমরা একটু দেখি, ইনস্ট্যান্ট দেখলে ভালো মনে থাকবে আর কি। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হবে। জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ বা অভিব্যক্তি রূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হবে, প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন হবে এবং অন্য কোনো আইন যদি এর সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে যতটুকু অসামঞ্জস্যপূর্ণ ততটুকু বাতিল বলে গণ্য হবে। এই যে একটা পয়েন্ট, এই পয়েন্টটা দিয়ে সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন ঘোষণা করা হয়েছে। তারপরে যদি আমরা যাই 44 হচ্ছে আপনার সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, 26 আমাদের সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন, লাস্ট 102 আমাদের সুপ্রিমেসি অফ কনস্টিটিউশনকে এনশিওর করেছে। তারপরে কি সুপ্রিমেসি অফ কনস্টিটিউশনকে এনশিওর করেছে। ফাইন, এতক্ষণ পর্যন্ত সুপ্রিমেসি অফ কনস্টিটিউশনকে এনশিওর করেছে। আমি কিন্তু শুধুমাত্র এই দুইটা শব্দকে ব্যাখ্যা করলাম, কিন্তু আমাদের এই যে এরপরে পয়েন্টটা বলা আছে, ইহার রক্ষণ, ইহার সমর্থন এবং নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। আমাদের কারা? এই আমাদের জনগণের। এই যে আমাদের হচ্ছে এই যে প্রথমে বলছে যে উই দ্য পিপল অফ বাংলাদেশ, আমাদের মানে জনগণের। এখন জনগণ কিভাবে সংবিধানের হাত দিলে কিভাবে জনগণ এখানে ব্যবস্থা নেবে একটু বলেন তো, কেউ দেখি এই জায়গাটা কিভাবে পারেন ব্যাখ্যা করতে পারেন? দেখেন আমি যে টপিকটা আলোচনা করছি এটা কিন্তু আমাদের জুডিশিয়ারিতে এই বছর আসা একটা প্রশ্ন। সুতরাং আপনারা মানে এটা এমন ভাববেন না যে এটা শুধুমাত্র আমরা সংবিধান ব্যাখ্যার জন্য পড়তেছি, এটা আমাদের সংবিধানের লাস্ট ইয়ারের মানে এইবারের ইয়ার এই বছরের প্রশ্ন। সুতরাং আপনারা একটু চাইলে বলতে পারেন। রিড করা যাবে যদি সংবিধানের কোনো বিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ আইন তৈরি করে। যদি রিটের পলাশ বলতেছো, এটা হচ্ছে যে এখানে সংবিধানের সুপ্রিমেসি এই জায়গাতে বলে দেওয়া আছে, সুতরাং এখানে কোনো পয়েন্ট না। আমার কথা হচ্ছে ইহার রক্ষণ, সমর্থন এবং নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এখন আমরা আমাদের পবিত্র কর্তব্যটা কিভাবে পালন করছি? আপনাদের দুইটা পয়েন্ট আজকে একটু খেয়াল করাই। বলেন তো, যদি কোনো আইনকে ব্যাখ্যা করতে হয় তাহলে ইন্টেনশন অফ কাকে মানে কার ইন্টেনশনকে মানে সুপ্রিম কোর্ট। নো 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 না, আইন ব্যাখ্যার ক্ষেত্রে ইন্টেনশন লেজিসলেচর। সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে আমি কার ইন্টেনশনকে তাহলে ইয়ে করব?
মানে কার ইন্টেনশনকে ব্যাখ্যা করব, মানে কার ইন্টেনশনকে প্রায়োরিটি দিব? লেজিসলেচারের preamble of our constitution. নো 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 নো, আমরা এই জায়গাতে একটা ভুল করি। মনে রাখবেন, আইন যখন ব্যাখ্যা করতে যাবেন, আইনে যদি কালো কালিতে যা লেখা থাকবে তাই আপনাকে ব্যাখ্যা করতে হবে, এর বাইরে গিয়ে আপনি কিছু বলতে পারবেন না। কিন্তু যদি কোনো জায়গাতে এমবিগিউটি থাকে এবং সেটাতে আপনি যদি দেখা যায় যে কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ থাকে, আপনি সেখানে ব্যাখ্যা দিতে পারবেন। এটাকে লিবারেল ইন্টারপ্রিটেশন বলা হয়। এটা দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টেনশন অফ দ্য লেজিসলেচারকে প্রায়োরিটি দিতে হবে। লেজিসলেচার আইন প্রণয়নের সময় তাদের ইন্টেনশনটা কি ছিল সেটা খুঁজে বের করতে হবে, কিন্তু সংবিধানের ক্ষেত্রে এটা নাই। মনে রাখবেন, এই টার্মিনোলজিটা মোস্ট ইম্পর্টেন্ট। সংবিধানের ক্ষেত্রে হচ্ছে ইন্টেনশন অফ দ্য ফ্রেমার অফ দ্য কনস্টিটিউশন, নট লেজিসলেচার। কারণ লেজিসলেচাররা কখনো কনস্টিটিউশন ফ্রেম করতে পারে না। লেজিসলেচাররা কখনো কনস্টিটিউশন ফ্রেম করতে পারে নাই আমাদের। সো আমাদের যারা করছে, আমাদের এটাকে বলা হয় গণপরিষদে করা হয়েছিল আমাদের সংবিধান প্রণয়ন, এবং যারা ছিল তাদেরকে বলা হয় ফ্রেমার অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান প্রণেতাগণ, নট আইন প্রণেতাগণ। সংবিধান প্রণয়ন এবং আইন প্রণয়ন দুইটার মধ্যে ভীষণ পার্থক্য আছে। সুতরাং আপনি যখন সংবিধানটা ব্যাখ্যা করবেন তখন ইন্টেনশন অফ দ্য ফ্রেমার অফ দ্য কনস্টিটিউশনকে প্রায়োরিটি দিতে হবে, যে কনস্টিটিউশন প্রণেতাদের কি ইচ্ছা ছিল। ওকে, এখন আমি মজার একটা পয়েন্ট আপনাদের নিয়ে যাচ্ছি, আমি আস্তে আস্তে আপনাদের নিয়ে যাচ্ছি, যে এই যে ইহার রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এখন খেয়াল করেন, আমাদের পবিত্র কর্তব্য হলে আমরা জনগণ কিভাবে পবিত্র কর্তব্য পালন করব? দেখেন, আমরা হচ্ছে গিয়ে আমরা ভোট দিব, আমরা গিয়ে জনগণ আমরা ভোট দিব, আমরা নাগরিক দায়িত্ব পালন করব। যে আমাদের নাগরিক দায়িত্ব পালন করবো, আমরা ভোট দিব, তখন আমাদের জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে। খেয়াল করেন, এমপিরা নির্বাচিত হবে, তারা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে তারা সংবিধান রক্ষার জন্য, সংবিধানকে রক্ষার জন্য সংবিধানের উপরে সংশোধনী আনতে পারে। এই যে সংশোধনী এনে কি আনলো? পঞ্চদশ সংশোধনীতে তারা 7 এর A এবং 7 এর B আনলো। আমরা ভোট দিছি, এমপিরা মানে সিস্টেমেটিক্যালি এমপিরা গেল, যাওয়ার পরে ওইখানে গিয়ে তারা হচ্ছে সংবিধান সংশোধনী করে 7 এর A 7 এর B, মানে তারা আইন পাস করছে, পঞ্চদশ সংশোধনী আইন, এবং ওই আইনের মাধ্যমে 7 এর A 7 এর B আনলো। এনে কি বললো? 7 এর A তে এসে কি বললো? যদি কেউ জোরপূর্বক আমাদের এই পবিত্র সংবিধানে হাত দেয়, জোরপূর্বক বল প্রয়োগ করে, মানে ক্ষতি করতে চায়, আমাদের সংবিধানকে স্থগিত করতে চায়, সেটা হবে সেডিশন, সেটা হবে সেডিশন। আর এই সেডিশন যদি এই ধরনের কেউ অপরাধ করে, তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। যদি আমি এই কথাগুলোর ইন্টারপ্রিটেশন দিব, এখানে বলা আছে প্রচলিত আইনের সর্বোচ্চ শাস্তি, আমরা সরাসরি বলে ফেলতেছি, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে মৃত্যুদণ্ড। খেয়াল করেন, এমপিরা আইন পাশ করে সংবিধান সংশোধনের মাধ্যমে এই এক বিধান এনে ফেলছে। এখন মজার বিষয় হইছে, এই যে মানে আমার সংবিধানে, আমাদের পবিত্র সংবিধানে হাত দিলে এই যে একটা শাস্তির বিধান, এটা যদিও দেখা যাচ্ছে সংবিধানের ভিতরে আনা হয়েছে, এমপিদের মাধ্যমে আনা হয়েছে, ইনডিরেক্টলি কি আমরা জনগণ এটা করি নাই? কারণ আমরা ভোট দিছি, এমপিরা নির্বাচিত হয়েছে, তারা হচ্ছে সংবিধানের সংশোধনী করছে, তারপরে এই নিরাপত্তার বিধান অ্যাড করা হয়েছে। সুতরাং ইনডিরেক্টলি কাজটা আমরা করি নাই। পলাশ, এখন কি জায়গাটা বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাইলে এখানে খেয়াল করেন, আমরা এখন যখন এই লাইনটা পড়বো আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন। সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখার জন্য ইহার রক্ষণ, সমর্থন, নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এবং আমরা কিভাবে করছি? সুপ্রিম কোর্ট করছে 102 এর মাধ্যমে, আর আমরা করতেছি 7 এর A এবং 7 এর B এড করে দেওয়ার মাধ্যমে। সুতরাং আমাদের এই পবিত্র কর্তব্য বিষয়টা আমাদের সংবিধানে কিভাবে রিফ্লেক্ট হয়েছে? 7 এর A 7 এর B তে, 7 এর A 7 এর B তে। এখন আমরা একটা মজার বিষয় বলি, বলেন তো, মানে কনস্টিটিউশনের যে সেডিশন আছে আর পেনাল কোডের যে সেডিশন আছে, এই দুই সেডিশনের মধ্যে কি কোনো পার্থক্য আছে না? দুই সেডিশন সেম, শুধু আছে কিনা এতটুকু বলেন। ভাই আছে তো। আছে ভাইয়া। আপনারা জি যারা, স্যার, পার্থক্য আছে। এটা শুধু সংবিধানের জন্য, পেনাল কোডটা হচ্ছে দেশদ্রোহী যে কোনো কাজ। আচ্ছা, আপনারা মোটামুটি যারা ক্লাস করছেন তাদের বিষয়ে একটু
তারা একটু স্টপ থাকেন। আর আমি যারা ক্লাস করতে আসছেন আজকে দেখেন ওপেন ক্লাস, মানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাশন মাত্র শুরু করলাম, তো আমরা ডিসকাশন করব। আপনারা এখানে ফিল ফ্রি এন্ড আপনারা যে কোনো কোয়েশ্চেন, মানে আমরা যে টপিক পড়াচ্ছি সেই টপিক রিলেটেড যে কোনো কোয়েশ্চেন আপনাদের জন্য ওপেন, আপনারা কোয়েশ্চেন করতে পারেন। এবং আপনারা মনে করবেন যে একটা ভাইয়ের কাছে, নিজেদের কোনো ভাইয়ের কাছে টাইম নষ্ট করতে আসছেন 1.5 ঘন্টা, এই 1.5 ঘন্টা একটু টাইম নষ্ট করেন, প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই। সো এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম, খেয়াল করেন, এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম সেটাতে দেখলাম যে আমরা সংবিধানের এই অনেকগুলা বিষয় কিভাবে আমাদের পুরো কনস্টিটিউশনের মধ্যে ছড়ায় ছিটায় রিফ্লেক্ট হয়েছে, এই বিষয়গুলা নিয়ে আমরা হচ্ছে মোটামুটি একটা আলোচনা দেখলাম। সুতরাং আমরা এই যে এবছরের যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা যদি আমি ব্যাখ্যা দিতে যাই, আমাদের ব্যাখ্যা দিতে হয়, তাহলে এইভাবে এই শব্দগুলাকে উল্লেখ করে দিয়ে বলতে হবে যে এই শব্দটা আর্টিকেল এততে রিফ্লেক্ট হয়েছে, ওই শব্দটা আর্টিকেল তততে রিফ্লেক্ট হয়েছে, এইভাবে আমাদের হচ্ছে সুন্দর করে ব্যাখ্যা দিতে হবে। ওকে, তো আমরা হচ্ছে মোটামুটি একটা পয়েন্ট শেষ করলাম। সেকেন্ড পয়েন্টে আমি যাচ্ছি। সেকেন্ড পয়েন্টে যাচ্ছি যেটা, যেহেতু আমরা প্রিএম্বল পড়তেছি, আমরা একটু কেস একটু প্রিএম্বল রিলেটেড কেস পড়বো। এখন আমরা একটু প্রিএম্বল রিলেটেড বা কেস বা কিছু ব্যাখ্যা আলোচনা করব, তারপর আমরা হচ্ছে ভাইয়া কনস্টিটিউশন। ওইটা বুঝলাম না যে পেনাল কোড আর কনস্টিটিউশনটা এক কিনা সেডিশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক কি না, এক না তো। কেন? আচ্ছা কেন সেটা আমি হচ্ছে এই যে আমাদের এই লেকচারটা শেষে এখানে আছে, আমি এটা নিয়ে শুকুর আলী কেস দিয়ে একদম সবকিছু আলোচনা করব। আপনারা জাস্ট আমাদের সাথে কানেক্টেড থাকেন। আজকে বললামই তো, কনস্টিটিউশনের ক্লাসটা শেষ করেন, তারপরে দেখবেন যে যে পয়েন্টগুলো আলোচনা করতেছি সবগুলো একদম সহজ হয়ে যাবে। এটা হয়ে যে আমি কেস এখানে নিয়ে রাখছি, যদিও এগুলো আমার হ্যান্ড নোট, আমি আমার জন্য লেখা, বাট আজকে তাড়াহুড়ো করে আপনাদের জন্য নিয়ে আসছি। আপনারা বুঝবেন, আপনারা একটু সময় নেন, দেখেন, শুধু ক্লাসটাতে আপনারা স্টে করেন, তাইলে হবে। Preamble contains a legal as well as the moral basis of the constitution. এই যে একটা কথা বলছে, এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? Preamble contains the legal and moral basis of the constitution. এখন একটা মজার বিষয় শুনেন, আমি কোনো কথা না কানেক্ট করে বলতেছি না। এ লিগ্যাল বেসিস, প্রিএম্বলের মধ্যে আমাদের সংবিধানের লিগ্যাল ভিত্তি নাকি আছে, কোথায় আছে আমরা একটু দেখে আসি তো। চলেন আমরা একটু দেখে আসি, প্রিএম্বলের মধ্যে আমাদের কনস্টিটিউশনের নাকি লিগ্যাল বেসিস আছে, কোথায় আছে একটু দেখি। এই যে আমরা বাংলাদেশের জনগণ 26শে মার্চ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া জাতীয় মুক্তিযুদ্ধের জন্য, মানে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত করিয়াছি। দেখেন, আমরা বাংলাদেশের জনগণ, এটাকে বলা হয় আপনার ইউডিআই সিস্টেম, ইউনিলেটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ইউডিআই সিস্টেম। আপনারা একটু লিখে নিতে পারেন, এটা ইকরাম স্যার প্রশ্ন করলে এটা আপনাদের দিয়ে দিতে পারে, উনি হচ্ছে এই পয়েন্টটাকে নিজে ব্যাখ্যা করেছে। ইউডিআই সিস্টেম, ইউনিলিটারাল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, মানে আমরাই আমাদের স্বাধীনতা ঘোষণা করে দিয়েছি। সুতরাং আমরা বাংলাদেশের জনগণ 26 তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা করিয়াছি। এই যে আমাদের লিগ্যাল বেসিস, এই যে আমাদের লিগ্যাল বেসিস, যে আমাদের প্রিএম্বলের মধ্যে আমাদের সংবিধানের বা আমাদের রাষ্ট্রের, বাংলাদেশ রাষ্ট্রের লিগ্যাল বেসিস বা আইনগত বৈধতা বা ভিত্তি দিচ্ছে কিভাবে। আমি আশা করি আপনার মূল পয়েন্টটা পেয়ে গেছেন, লিগ্যাল বেসিসটা পেয়ে গেছেন। এখন মোরাল বেসিস কি? মোরাল বেসিস হচ্ছে নৈতিক ভিত্তিগুলা কি কি। নৈতিক ভিত্তি হচ্ছে এই যে আমরা সমাজতন্ত্র গঠন করব, জাতীয়তাবাদ গঠন করব, গণতন্ত্র গঠন করব, ধর্মনিরপেক্ষতা গঠন করব, তারপর হচ্ছে শোষণ মুক্ত সমাজতান্ত্রিক ব্যবস্থা গঠন করব, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সাম্য, স্বাধীনতা, সুবিচার নিশ্চিত করব। এগুলো হচ্ছে আমাদের কি নৈতিক ভিত্তি, মোরাল বেসিস। এরপরে ওই যে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিশ্রুতি, মানে আমরা হচ্ছে আন্তর্জাতিক শান্তি, এগুলোর মধ্যে আমরা একটা হারমোনি রক্ষা করব, সমতা রক্ষা করব, এগুলো হচ্ছে আমাদের নৈতিক ভিত্তি। আর লিগ্যাল বেসিস হচ্ছে এটা, এটা হচ্ছে লিগ্যাল বেসিস। তার মানে প্রিএম্বল আমাদের মানে কনস্টিটিউশনের মোরাল অর লিগ্যাল বেসিস, এটা প্রমাণিত হয়ে গেছে। আমি আশা করি আপনারা প্রত্যেকটা পয়েন্ট ধরতে পারতেছেন, যদি না ধরতে পারেন প্লিজ কোয়েশ্চেন করবেন। এরপরে এটি রাষ্ট্রের উদ্দেশ্য এবং লক্ষ্য নির্ধারণ করে। আমরা অলরেডি উদ্দেশ্য এবং লক্ষ্যগুলা দেখছি, আর দেখতে যাচ্ছি না। এটা হচ্ছে প্রিএম্বলের মেইন দুইটা ওয়ার্ড। তারপরে এবার যেটা দেখবো যে বাংলাদেশ ভার্সেস আসাদুজ্জামান সিদ্দিকী 2019 সালের মামলা, যেটাতে হচ্ছে বিচারপতি, ওই সময় বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, যিনি এখন বর্তমান প্রধান বিচারপতি, উনি বলতেছেন যে প্রিএম্বল ডিক্লারেস in clear terms that all powers in the republic belong to the people.
আমাদের যে 16তম সংশোধনী বাতিল মামলা যেটাকে বলা হয় বাংলাদেশ ভার্সেস আসাদুজ্জামান সিদ্দিকী, এই মামলাতে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কি বলতেছে যে প্রিয়াম্বল ডিক্লারেস ইন ক্লিয়ার টার্মস দ্যাট অল পাওয়ার ইন দ্য রিপাবলিক বিলং টু দ্য পিপল। তার মানে প্রিয়াম্বল এটা ঘোষণা করতেছে যে সকল ক্ষমতার সর্বময় অধিকারী হচ্ছে জনগণ। আসলে কি সেটা ডিক্লেয়ার করছে? আমরা একটু দেখে আসি। এই যে সেই জন্য বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি স্বরূপ সংবিধানের প্রাধান্য অক্ষুণ্ণ রাখা এবং ইহার রক্ষণ সমর্থন এবং নিরাপত্তা বিধান আমাদের পবিত্র কর্তব্য। এর মধ্যে এর মানে জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধান থাকবে এবং নিরাপত্তাটা জনগণ দিবে। সুতরাং সকল ক্ষমতা কার হাতে? জনগণের হাতে। তার মানে হাসান ফয়েজ সিদ্দিকী স্যার ঠিকই বলেছেন। আমরা জানি, আমরা ওনার জাজমেন্টকে করতেছি না, জাস্ট আমরা কানেক্ট করতেছি কোন কোন পয়েন্ট গুলা যে তারা যে বলতেছে সেই পয়েন্ট গুলো আমাদের প্রিয়াম্বল কোথায় আছে জাস্ট একটু সর্ট আউট করা, বের করা। সে আরো বলেন যে প্রিয়াম্বল স্পিক্স রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি কি আছে না? এই যে আছে, দেখেন রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি কোথায় আছে। গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা, এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির কথা। তারপরে দেখবেন যে পিডিএফ এর পরে বলছে যে রুল অফ লর কথা বলা আছে। এই যে রুল অফ ল, আইনের শাসন বলা আছে। দেখেন আমরা হচ্ছে এইভাবে হচ্ছে পয়েন্ট গুলাকে বের করে নিচ্ছি এবং দ্য সুপ্রিমেসি অফ দ্য পাওয়ার অফ দ্য কনস্টিটিউশন, এটা নিয়ে তো আমি অলরেডি আপনাদের ডিসকাশন করে ফেলছি। সুতরাং জাস্টিস হাসান ফয়েজ সিদ্দিকী যা বলতেছে, প্রিএমবলের মধ্যে বলা আছে সকল ক্ষমতার সর্বময় অধিকারী জনগণ, রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসির কথা বলা আছে, হ্যাঁ আমরা দেখেছি আছে, রুল অফ লর কথা বলা আছে সেটাও আছে, সুপ্রিমেসি অফ দ্য পাওয়ার অফ দ্য কনস্টিটিউশনের কথা বলা আছে সেটাও আছে। তো এরপরে ইট ডিনোটস আইডিয়া এন্ড অ্যাসপিরেশন অফ দ্য কনস্টিটিউশন, ইট হেল্পস টু ইন্টারপ্রিট দ্য কনস্টিটিউশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা রাষ্ট্রধর্ম ইসলামকে ব্যাখ্যা করতে গিয়ে তখন আমরা প্রথমেই যেটাকে আনছি যে রাষ্ট্রধর্ম বলতেছে ইসলাম, কিন্তু আমাদের দেশ তো মুসলিম কান্ট্রি না, আমাদের ইসলাম প্রধান মানে ইসলামী জনগোষ্ঠী প্রধান কান্ট্রি, কিন্তু সাংবিধানিক ভাবে মানে কান্ট্রি না, মানে মুসলিম কান্ট্রি না। তাহলে এই যে পয়েন্টটাকে আমাদের ব্যাখ্যা করতে গিয়ে আমরা প্রথমেই কাকে নিয়ে আসছি? প্রিএমবলকে নিয়ে আসছি। সুতরাং এটা দিয়ে আমরা এতটুকু বলতে পারি যে প্রিএমবল আমাদের সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিএমবল আমাদের সংবিধান ব্যাখ্যার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি কনস্টিটিউশনে কোন একটা বিষয় ব্যাখ্যা করতে যাবেন তখন আপনি প্রথমেই দেখবেন যে এটা প্রিএমবলে এই বিষয়ে কিছু বলা আছে কিনা। প্রিএমবল যেভাবে বলার চেষ্টা করবে, ব্যাখ্যা করার চেষ্টা করবে, আপনাকে সেভাবে ব্যাখ্যা করতে হবে। সো এই হচ্ছে বিষয়। এখন আমরা যে পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে প্রিএমবল, ওয়েদার প্রিএমবল ইজ অপারেটিভ পার্ট অর নট। প্রিএমবল সংবিধানের অপারেটিভ পার্ট কি না। আমাদের টাইম আর 1 মিনিট আছে, সুতরাং এক্সট্রিমলি সরি, আমি লিংক দিচ্ছি, আপনাদের 2-3 মিনিট সময় দেওয়া হবে, এর মধ্যে সবাই দ্রুত জয়েন দিবেন, দিলে আমরা বাকি জিনিসটা কন্টিনিউ করব। আর আপনারা যদি থাকেন তাহলে হচ্ছে এই জায়গাগুলো আরো অনেক ইনফরমেশন আছে, ইনশাআল্লাহ পাবেন। তো সবাই দ্রুত জয়েন দিন, আমি নতুন লিংক দিচ্ছি।